আজকে আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল বের হয়েছে। ফলাফলটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ফলাফল হচ্ছে যে আজ সারা বাংলাদেশে এসএসসি অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং সমমানের পরীক্ষাগুলোর ফলাফল প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করা হয় এবং সেই সাথে এগুলো প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটা স্কুলে পাবলিশড হয়ে গেছে। তো যা হোক, আমি ফলাফলটা জানিয়ে দিচ্ছি, যেহেতু প্রথমে শব্দ ছিল না, আপনারা শুনতে পারেননি, তার কারণে আমি আবার নতুন করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর সারা দেশে যে ফলাফল প্রকাশ হয়েছে, সারা দেশে ফলাফলের ভিত্তিতে বলা হচ্ছে যে ফলাফল সারা বাংলাদেশে গড় পাশের হার হচ্ছে 83.04%। এটা হচ্ছে গড় পাশের হার। এছাড়া বাংলাদেশের সর্বোচ্চ পাশের হার রয়েছে যশোর বোর্ডে, সেখানে পাশের হার 92.32% এবং সর্বনিম্ন 73.35%। এটা হচ্ছে সিলেট বিভাগে। এবার আমি জানিয়ে দিচ্ছি বিভাগ ভিত্তিক যে রেজাল্টগুলো আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঢাকা বিভাগ 89.32%, দিনাজপুর বিভাগ 78.40%, রাজশাহী বিভাগ 89.25%, চট্টগ্রাম বিভাগ 82.8%, কুমিল্লা বিভাগ 79.23%, কুমিল্লা বিভাগ। এছাড়া সিলেট বিভাগ রয়েছে 73.35%, বরিশাল বিভাগ রয়েছে 89.93%, পাশাপাশি রয়েছে ময়মনসিংহ বিভাগ 84.93% জন্য। এর পাশাপাশি সমমানের পরীক্ষা বলতে যেটা আমরা বুঝি যে মাদ্রাসা শিক্ষা বোর্ড, সেখানে রয়েছে 79.66% এবং কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার হচ্ছে 81.38%। এই হলো সামগ্রিক পাশের অবস্থা বাংলাদেশের যে কয়েকটি বোর্ড আছে আমি আলোচনা করলাম। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কথা আমি একটু বলবো যে এখানে 14,206 জন GPA 5 পেয়েছে, অর্থাৎ A+ পেয়েছে, এবং কারিগরি শিক্ষা বোর্ডে 54,078 জন GPA 5 পেয়েছে। বরাবরের মতো এবারও ফলাফলে মেয়েরা এগিয়ে, মেয়েদের ফলাফল এবার ছেলেদের তুলনায় ভালো হয়েছে। তো আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নিজেও এই ব্যাপারটার উপরে অনেক গুরুত্ব আরোপ করেছেন যে কেন ছেলেরা রেজাল্ট ভালো করছে না। তো আমার যেটা মনে হয় যে সামাজিক প্রেক্ষাপটে আমি যেটা দেখি যে আমরা ছোটবেলায় যখন লেখাপড়া করেছি তখন কিন্তু আমরা সন্ধ্যাবেলায় বা সন্ধ্যার পরে বা কখনোই আমরা এই সময়গুলোতে বাইরে থাকতে পারতাম না, বা আমাদের রেগুলার পড়ালেখা করতে হতো। গার্ডিয়ানরা আমাদেরকে এভাবেই টেক কেয়ার করতো, শিক্ষকরাও তাই করতো এবং এলাকার মুরব্বী যারা ছিল তারাও কিন্তু সেভাবেই দেখতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে দেখা যাচ্ছে যে ছেলেরা মাঠের কোনায়, বিভিন্ন গলিতে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় আড্ডা দেয় এবং কিশোর গ্যাং আপনারা শুনে থাকবেন। এবং এছাড়াও অনেকগুলো বিষয় রয়েছে, সামাজিক পারিবারিক বিষয় রয়েছে, যার কারণে ছেলেরা কিন্তু মেয়েদের মতো পড়ালেখা অত মনোযোগী হচ্ছে না এবং পড়ালেখা ঠিকমতো করতে পারছে না। আর মাদক তো একটা বিষয় রয়েছেই, আমি এই বিষয়টাও আলোচনা করব। হাসিনা বেগম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ধন্যবাদ হাসিনা বেগম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো যা হোক, এই যে প্রবলেমগুলো রয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন যে এর কারণ বের করতে হবে। তো আমার মনে হয় যে এই কারণগুলোই মূল কারণ, যে ছেলেরা এখন অনেক, আমি সবার কথা বলছি না, অনেক ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেরা অনেক বখাটে হয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদের দেশে মেয়েদের রেজাল্ট ভালো হচ্ছে, ছেলেদের রেজাল্ট ভালো হচ্ছে না। এই দায় শুধু যে সরকারের বা শুধু পরিবারের বা শিক্ষকদের বা এলাকার মুরব্বীদের, তা কিন্তু নয়। এটার জন্য একটা সম্মিলিত যেটার ফলে কিন্তু এই প্রবলেম থেকে আমরা বের হতে পারবো, আদারওয়াইজ এই প্রবলেম থেকে কিন্তু আমরা বের হতে পারবো না। যা হোক, এখন আমার সবার প্রতি রিকোয়েস্ট যে আসুন আমরা সবাই মিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা ছেলের সন্তান রয়েছে বা ছেলেরা রয়েছে তাদেরকে গাইড করি এবং আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করি। যারা মাদকের ব্যবসা করে বা যারা মাদক নিয়ে কাজ করে তাদেরকেও আমি বলছি যে আপনাদের কাছে প্লিজ আমার রিকোয়েস্ট যে আপনারা উঠতি বয়সী সন্তানদের হাতে মাদক তুলে দিবেন না। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদেরকে এই পথ থেকে ফেরাতে হবে, কারণ একটা দেশের উন্নয়ন, একটা জাতির উন্নয়ন হয়ে থাকে শিক্ষার মাধ্যমে। যদি মাদক ছড়িয়ে পড়ে তাহলে শিক্ষা থেকে বিমুখ হয়ে যাবে, আমাদের জাতি কিন্তু ধীরে ধীরে ধ্বংসের দোরগোড়ায় চলে যাবে। তো আমার সবার প্রতি রিকোয়েস্ট, শুধু শিক্ষক নয়, শুধু শিক্ষককে দোষ দিলে চলবে না, শুধু প্রতিষ্ঠানকে নয়, অথবা বাবা মাকে নয়, অথবা এলাকাবাসীকে নয়, সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার এই সমস্যা থেকে সমাধান হওয়ার। তাহলে হয়তো দেখা যেত আজকে 90%, 95% পাশের হার আমাদের থাকতো, যেখানে ছেলেদের কন্ট্রিবিউশন থাকতো মেয়েদের পাশাপাশি, তাহলে আমরা এই অবস্থাটা ফেস করতাম না। তো যা হোক, আমার সবার প্রতি রিকোয়েস্ট, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের বাঁচাতে হবে। আমাদেরকে এই মাদক
এই আড্ডা, এই কিশোর গ্যাং, এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমাদের সামনে কিন্তু খুবই খারাপ একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। তো যা হোক, যারা এবারে পরীক্ষা দিয়েছো, তোমরা যারা পাশ করেছো, এখন তো শিক্ষকদের কোনো কথাই বলা যায় না। বললে শিক্ষকদের ব্যাপারে অনেক অ্যাকশন আসে, সামাজিকভাবে বা শারীরিকভাবে বা মানসিকভাবে হেনস্থা করা হয়, হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো এইগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এই মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা যদি দেখি যে জাপান, আফগানিস্তান এবং ইরানের দিকে তাকাই, সেখানেও কিন্তু ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু আছে এবং শিক্ষকদের কিন্তু সেভাবে মর্যাদা প্রদান করা হয়, কিন্তু তারাও কিন্তু জ্ঞান বিজ্ঞানে অনেক দূর এগিয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে পৃথিবীতে যারা লিড করছে, এই লিড করা দেশের মধ্যে কিন্তু আফগানিস্তান, ইরান এরা কিন্তু রয়েছে বা এগিয়ে যাচ্ছে। তো এমন নয় যে শিক্ষককে মানলে বা ভালোভাবে চললে, ইসলামিক কায়দায় চললে বা ভদ্রতার সাথে চললে যে আমরা মডার্ন হতে পারবো না বা আমরা পিছিয়ে যাবো, এমনটা বিষয়টা নয়। এখন আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি আসলেই মডার্ন হচ্ছি বা আমরা এগিয়ে যাচ্ছি, নাকি আমরা মানে জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছি। বিষয়টা এমন দাঁড়িয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমাদের নৈতিক শিক্ষা ঠিক না থাকার কারণে কিন্তু আমাদের সামাজিক, পারিবারিক এবং অন্যান্য যে শিষ্টাচার এবং যে বন্ধনগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে চৌচির হয়ে যাচ্ছে এবং আমরা একটা মানে বিশৃঙ্খল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদেরকে সবাইকে এখনই সচেতন হতে হবে এই বিষয়টা থেকে বের হয়ে আসার জন্য। আদারওয়াইজ আমাদের কিন্তু এই যে ধ্বংস, এই ধ্বংস কেউ কিন্তু আটকাতে পারবে না। তো যা হোক, আমি আজকে যারা পাস করেছো বা আগামীতে যারা এসএসসি পরীক্ষা দিবে সকল ছাত্রদেরকে বলতে চাই বা সকল ছেলেদেরকে বলতে চাই, যারা পাস করেছো তারা কলেজে যাবে। আর যারা এবারে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট যে তোমরা এখন থেকে বাজে আড্ডা, বাজে নেশা এগুলো ছেড়ে দাও। তোমাদের ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে। আমাদের দেশ থেকেও জ্ঞান বিজ্ঞানে অনেকে এগিয়ে যাবে। এভাবেই আমাদের সন্তানরা এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি। মাদকের কালো থাবা, কিশোর গ্যাংয়ের কালো থাবা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেরিয়ে আসবে বলে আমি আশা করি। এবং এজন্য যার যে দায়িত্ব পালন করা দরকার তাদের কাছে আমরা রিকোয়েস্ট, ফর গড সেক আপনারা এই দায়িত্বগুলো পালন করেন এবং আমাদের ভবিষ্যৎটাকে সিকিউর করেন। আমাদের দেশের উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত করতে আপনাদের যার যার যেখান থেকে ভূমিকা আছে সবাই পালন করেন, এতটুকুই আমার কামনা থাকবে। তো আমি আজকে ছাত্রদের এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি কারো কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারবেন। আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে তো আলোচনা করবই, আমি সেটা নিয়ে আলোচনা করেছি এবং এরকম যারা আলোচনা করতে চান বা কোনো বিষয়ে জানতে চান আমাকে বললে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যা হোক, এখন যারা পাস করেছো তাদেরকে কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাঙ্কস এগেইন যে তোমরা তোমাদের বাবা মার স্বপ্ন সার্থক করার পথে এক ধাপ এগিয়ে গেলে। এইটা প্রথম পাবলিক পরীক্ষা। আমি জানিয়ে দিই যে 10টা বছর পড়ালেখা করার পরে কিন্তু এটাই প্রথম পাবলিক পরীক্ষা হয়ে থাকে, যেটাতে একটা সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে। যদিও আমাদের দেশে আগে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে দুটি সার্টিফিকেটের ব্যবসা ছিল, পাবলিক ব্যবস্থা ছিল বা পাবলিক পরীক্ষা ছিল, এখন কিন্তু সেইটা বন্ধ হয়ে গেছে। এখন পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাবলিক পরীক্ষাটা এখন আর নেই। তো আমাদের 10টা বছর সাধনার পরে কিন্তু আমরা এই পাবলিক পরীক্ষাটা পাই এবং এই পরীক্ষায় ফলাফলের উপর নির্ভর করে আমাদের পরবর্তী জীবনটা কোন দিকে যাবে সেটা। তো অ্যাজ ইউজুয়াল ঢাকা শহরের মধ্যে যে কলেজগুলো ভালো করে, যে স্কুলগুলো ভালো করেছে তার মধ্যে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। আপনারা জানেন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের 4টি শাখা রয়েছে। একটি শাখা হচ্ছে মেইন শাখা, যেটা হচ্ছে বেইলি রোডে অবস্থিত। এর পাশাপাশি রয়েছে ধানমন্ডি শাখা, এর পাশাপাশি রয়েছে আজিমপুর শাখা, বসুন্ধরা শাখা। তো সকল শাখার স্টুডেন্টরা ভালো করেছে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আইডিয়াল স্কুল আছে ঢাকা শহরের, সেখানকার স্টুডেন্টরাও অনেক ভালো করেছে। এর পাশাপাশি ক্যাডেট স্কুল রয়েছে, ক্যাডেটের ছাত্ররাও অনেক ভালো করেছে। তো ঢাকা শহরের কিছু নামকরা স্কুল ছাড়াও গ্রামের যে সমস্ত স্কুল বা যারা ভালো করেছে সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং বিশেষ করে শিক্ষকদের প্রতি আমার কৃতজ্ঞতা যে তারা দিনরাত পরিশ্রম করে তাদের স্টুডেন্টদেরকে তৈরি করেছে। তারা আজকে যাদের ছাত্ররা ভালো করেছে নিশ্চয়ই তাদের মনটা বড় হয়ে গেছে। আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আপনারা ভবিষ্যৎ গড়ার কারিগর এবং দেশ গড়ার কারিগর। তো আপনাদেরকে আমার পক্ষ থেকে সেলুট। আপনারা যারা যেভাবে পরিশ্রম করেছেন আপনাদের পরিশ্রমকে আমরা সম্মান প্রদর্শন করি।
তো যা হোক, আমরা আশা করব যে আপনারা আরও বেশি মনোযোগী হবেন এবং ছাত্রদের ভবিষ্যৎ গঠনে, চরিত্র গঠনে, চারিত্রিক বিষয়গুলোর প্রতি আরও বেশি গুরুত্ব দিবেন এবং তাদের ভবিষ্যৎ কীভাবে সুন্দর করা যায় সেই ব্যাপারে আপনারা, তোর মনে আছে জাহিদ স্যারের কথা, বাংলা ক্লাসে মনোযোগ না দিলে স্যার ক্লাসে প্রায় দাঁড় করিয়ে রাখতে স্টুডেন্টকে, আর এখন যদি দাঁড় করিয়ে রাখে স্যার তাহলে তো স্যারকে কলেজ ছাড়তে হবে। হ্যাঁ, সত্য কথা হাসিনা বেগম। আমাদের একজন সম্মানিত শিক্ষক ছিলেন জাহিদ হাসান স্যার, আমার বন্ধু শিবলি নোমান এর বাবা। তো তিনি খুবই রাগী ছিলেন এবং তিনি স্টুডেন্টদেরকে ক্লাসে খুবই মনোযোগ সহকারে পড়াতেন এবং তার প্রত্যেকটা, তিনি যদিও বাংলা টিচার ছিলেন, আমাদের ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে উনি পড়াতেন। তো ওনার ক্লাসে মনোযোগ দিতে হবে এবং মনোযোগ না দিলে কিন্তু উনি অনেক শাস্তি দিতেন, দাঁড় করিয়ে রাখতেন। তো আমাদের এই কথাগুলো খুব মনে আছে, কারণ এই বিষয়গুলোর কারণেই কিন্তু আজকে আমরা এত দূরে আসতে পেরেছি, নিজের নৈতিক চরিত্র এবং চারিত্রিক দিকগুলো উজ্জ্বল করতে পেরেছি বা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। তো আমার পক্ষ থেকে জাহিদ স্যারের মতো যারা আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম। তো আমি এখনকার স্টুডেন্টদেরকেও একটু করজোরে মিনতি করব, আসলে রিকোয়েস্টই বলবো, পরামর্শ তো অবশ্যই, কিন্তু রিকোয়েস্ট করবো এই কারণে যে ওই যে জায়গায় তারা গিয়েছে সেখান থেকে ফিরে আসাটা অনেক কষ্টকর, তবুও আমি আশা করবো যে সেখান থেকে তারা যেন ফিরে আসতে পারে। তো এই জন্যই আমার রিকোয়েস্ট করা যে তোমরা ফিরে এসো, তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। শিক্ষকদের সম্মান করো, শিক্ষকদেরকে, হ্যাঁ ঠিক আছে, ক্ষমতা যদি দেখাতে চায় তাহলে কারো ক্ষমতাই কম না। হয়তো তোমাদের কিছু হাতে 50 জন ছেলে আছে, তোমরা মনে করছো যে এটাই আমাদের জীবনের শেষ, এই ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা, কিন্তু আসলে তা নয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে, জীবনে বড় হতে পারলে অনেক কিছু করতে পারবে, অনেক, এই ক্ষমতা কিছুই না। আসলে এই যে তোমরা এখন আমরা যেভাবে আমাদের কর্মমুখী ছাত্ররা চলছে, আমার কাছে অবাক লাগে যে আসলে এভাবেও কি ছাত্ররা থাকতে পারে বা এভাবেও কি চলতে পারে। আসলে যারা, আমি সবাইকে বলছি না, যারা ভালো ছাত্র আছে, যারা ভদ্র আছে তারা তো আছেই, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। কিন্তু যে সমস্ত ছাত্ররা তোমরা আজকে বিপদে চলে গিয়েছো, দেখো আজকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে ছেলেদের রেজাল্ট কেন খারাপ হচ্ছে মেয়েদের তুলনায়। তো এই বিষয়টা আসলেই কিন্তু একটা চিন্তার বিষয়, একটা ভাবার বিষয় যে কেন একটা যদি মেয়ে পারে তাহলে একটা ছেলে কেন পারবে না। কি ছেলেদের কি একটা হাত কম, নাকি ছেলেদের একটা পা কম, একটা চোখ কম, বা জিহ্বাটা ছোট, এমন তো বিষয়টা নয়। তো মেয়েরা পারলে আমরা পারবো না কেন, আমাদেরকেও পারতে হবে। এই প্রত্যয় নিয়ে আমাদেরকে লেখাপড়া করতে হবে, তাহলে মেয়েদের পাশাপাশি ছেলেরাও এগিয়ে যাবে এবং আমাদের পাশের হাতটা এই 70-80 ঘরে ঘোরাঘুরি না করে 90-95 ঘরে কিন্তু চলে যাবে। সেটা আমাদের দেশের, আমাদের জাতির এবং আমাদের সর্বোপরি আমাদের আর্থসামাজিক জীবনে অনেক বড় একটা উন্নতি সাধন করতে সক্ষম হবে। তো তোমাদের কাছে যারা আগামীতে পরীক্ষা দিবে তাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা তোমাদের স্যারদেরকে সম্মান করো, লেখাপড়াকে সম্মান করো, লেখাপড়াকে আপন মনে করে নিয়ে লেখাপড়া ঠিক মতো করো। তোমার ভবিষ্যৎ যদি ঠিক না হয়, কালকে কিন্তু তুমি একজন বিশেষ ক্যাডার হতে পারবা না, তুমি একজন ভালো শিক্ষক হতে পারবা না, তুমি একজন ম্যাজিস্ট্রেট হতে পারবা না। তুমি কি হবা, পথের বখাটে একজন ছেলে হবা, মাস্তান হবা, গুন্ডা হবা, যেটার ভবিষ্যৎ কিন্তু কখনোই ভালো নয়। যেমনটা আমরা টিভি নাটকে, সিনেমায় দেখে থাকি যে যে ছেলেটা গুন্ডা হয় তার জীবনটা কীভাবে নষ্ট হয়ে যায়, এবং যে ছেলেটা ল্যাম্পপোস্টের নিচে বসে পড়ালেখা করে, যে ছেলেটা ত্যাগ স্বীকার করে, জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করে, সে কিন্তু আজকে অনেক বড় হয়ে যায় এবং বড় হয়ে সে বড় বড় প্রতিষ্ঠানের মালিক হয়, বড় বড় জীবনে সফলতা অর্জন করে। তো সারা বাংলাদেশের সকল যুব ছেলেদের প্রতি আমার একটা চাওয়া থাকবে যে তোমরা পড়ালেখা ঠিক করে করো এবং তোমরা মনোযোগী হও। তোমাদের প্রতি এই আশা, দোয়া এবং আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার এই লাইভ সেশন শেষ করছি। সবাই ভালো থাকবেন।